শিক্ষার্থীবৃন্দ, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রভাষক, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আমাদের সাবজেক্ট বিষয় হলো সার্জারি বা শল্যবিদ্যা। সার্জারি বা শল্যবিদ্যা কী? সার্জারি বা শল্যবিদ্যা চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে এমন সব রোগ নিয়ে আলোচনা করা হয় যেগুলোর চিকিৎসা সাধারণত হস্তকৌশল, টিস্যু কর্তন অথবা যন্ত্রপাতির প্রয়োজন হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের সার্জারির গুরুত্ব কতটুকু? হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের সার্জারির যথেষ্ট গুরুত্ব রয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান অর্গান অফ মেডিসিনে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের সার্জারির যথেষ্ট গুরুত্ব উল্লেখ করে গিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের সার্জারির গুরুত্ব কীরকম কী হতে পারে? যেমন আমাদের ট্রমাটিক ইনজুরি ক্ষেত্রে একটা পেশেন্ট তখন আমাদের কাছে বলে একটা ইনজুরি নিয়ে আসলো, অথবা ট্রমাটিক ইনজুরি, যেমন আপনার আঘাতজনিত, যেমন তার হাড়টা ভেঙে গেল। আপনি শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ওই রোগটা ভালো করতে পারবেন না। ওই ক্ষেত্রে আপনাকে ওই যে হাড় ভেঙে গেছে সেই হাড়টা দিয়ে যথেষ্ট প্লেসমেন্ট করে, যেখানে আগের জায়গায় প্লেসমেন্ট করে বেঁধে রেখে সার্জারির মাধ্যমে আপনাকে চিকিৎসা করতে হবে। এর পরবর্তীতে আপনি যখন মেডিসিনাল ট্রিটমেন্ট দেবেন সেটা ঠিক আছে। যেমন একটা পেশেন্ট নিয়ে আসলো আনডিসেন্ডেন্ট টেস্টিস, আনডিসেন্ডেন্ট টেস্টিস বলতে কীরকম? আনডিসেন্ডেন্ট টেস্টিস কোনো পেশেন্ট আছে জন্মগতভাবে সাধারণত অন্ডকোষটা সাধারণত অন্ডকোষের থলিতে নেমে আসে জন্মের আগেই, কিন্তু কিছু কিছু পেশেন্ট আপনার কাছে আসবে, কিছু শিশু নিয়ে আসবে, আপনার বাচ্চারা হয়তো থলিতে একটা টেস্টি আছে আর একটা টেস্টি নেই। সেক্ষেত্রে আপনাকে যদি ওষুধের মাধ্যমে না আসে তখন সেক্ষেত্রে আপনাকে সার্জারি করে অ্যাবডোমেনের অংশ থেকে, পেটের অংশ থেকে সার্জারি করে টেস্টিসটা আপনার যথেষ্ট অন্ডকোষের থলিতে, যেটা আমরা স্ক্রোটাম বলি, স্ক্রোটামে প্লেসমেন্ট করে আনতে হবে। এছাড়াও আপনার ইনজুরি, তারপর আপনার স্টোন, যেগুলো ধরেন স্টোন জাতীয় স্টোন পাথর, যেটা আপনার কিডনি স্টোন বলে, রেনাল স্টোন যেটা, অথবা আপনার গল ব্লাডার স্টোন, কোলের ইতিহাস যেটাকে আমরা বলি, এই জিনিসগুলো যদি অনেক সময় মেডিসিনের মাধ্যমে না সারে সেক্ষেত্রে আমরা সার্জারি করে এটাকে রিমুভ করে ফেলতে হবে। যেমন আপনার কিডনি স্টোনের, যদি আপনার কিডনি স্টোনটা যথেষ্ট পরিমাণ বড় হয়, যেটা আপনার ইউরেটার মূত্রনালী থেকেও অনেক বড়, সেক্ষেত্রে আপনি মেডিসিনাল ট্রিটমেন্ট দিলে সে ওই পাথরটা খুলে এসে অথবা আপনার ইউরেটার আটকে দেওয়া, অবস্ট্রাকশন হয়ে রোগীর মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে মেডিসিন সার্জারি করে এটা বের করতে হবে। কিন্তু আমরা যখন দেখবো এই স্টোনটা পাথরটার পরিমাণটা অনেক বড়, সেক্ষেত্রে সার্জারি করে ফেলে দিলে সেটা যথেষ্ট ভালো হবে। এগুলো অনেক ক্ষেত্রে আমাদের যেখানে মেডিসিনাল ট্রিটমেন্টের স্বল্পতা আছে, মেডিসিনাল ট্রিটমেন্টের সীমাবদ্ধতা আছে, সেক্ষেত্রে আমরা সার্জারির সহায়তা নিতে পারি এবং সার্জারির সহায়তা নেওয়া সমস্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সার্জারির বিষয়টাকে আমরা কতটা ভাবে ভাগ করতে পারি? সার্জারিকে আমরা বিভিন্ন শাখায় ভাগ করতে পারি। যেমন সার্জারির একটা শাখার নাম অ্যানাস্থেসিওলজি। যেটাকে আমরা অবেদন প্রক্রিয়া বলি। অবেদন প্রক্রিয়া অ্যানাস্থেসিয়া, যে কোনো সার্জিক্যাল অপারেশনের ক্ষেত্রে আপনার প্রথম ধাপ হলো অ্যানাস্থেসিয়া করতে হবে। অ্যানাস্থেসিয়া না করলে রোগী পেইন অনুভব করবে, রোগী অপারেশন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে অ্যানাস্থেসিয়া করে অবশ করে নিতে হবে, অবেদন করে নিতে হবে। এই শাখাটার নাম হলো অ্যানাস্থেসিয়া। এরপর আছে বেরিয়াট্রিক সার্জারি। সেটাকে আমরা স্থূলতার চিকিৎসা বলি। স্থূলতার ক্ষেত্রে যদি আমরা অপারেশন করে সার্জারি করে সেটাকে আমরা বেরিয়াট্রিক সার্জারি বলা হয়। বেরিয়াট্রিক সার্জারি। এছাড়া আমরা যেমন আপনার কোলিলিথিয়াসিস, বেরিয়াট্রিক সার্জারি ছাড়া আমরা যেমন কার্ডিয়াক সার্জারি। 3 নম্বর শাখাটা হলো কার্ডিয়াক সার্জারি। যেমন আপনার হৃদপিণ্ডের কোনো ধরনের অবস্ট্রাকশন, কোনো ধরনের আপনার, যেমন আপনার কিডনির মধ্যে বিভিন্ন ধরনের রক্তের মাধ্যমে, আপনার লিপিডের মাধ্যমে, কোলেস্টেরলের কারণে আপনার জমাটবদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ওষুধের মাধ্যমে সাধারণত সারার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমরা সাধারণত বাইপাস সার্জারি করা হয়, অথবা ধরেন আপনার রিং করানো হয়। এসব ক্ষেত্রে আমরা কার্ডিয়াক সার্জারিগুলো করি। কার্ডিয়াক সার্জারি অথবা হৃদপিণ্ডের অপারেশন। ঠিক আছে। 4 নম্বরে আমরা কি করতে পারি? কার্ডিয়াক সার্জারি, কোলন ও রেকটাল সার্জারি।
কোলন অ্যান্ড রেক্টাল সার্জারি, কোলন অ্যান্ড রেক্টাল সার্জারি। কোলন এবং রেক্টাল সার্জারি সাধারণত কোলন এবং রেক্টাল সার্জারিটা কি? কোলন এবং রেক্টাল সার্জারি যেটা আমরা ইন্টেস্টাইন, যে লার্জ ইন্টেস্টাইন বলেন, স্মল ইন্টেস্টাইন বলেন এবং রেক্টাল যেটা পাই মলাশয় বলি আমরা, সেটা সার্জারি। যেমন আপনার কোলনের কোনো জায়গা থেকে অবস্ট্রাকশন সৃষ্টি হয়, যেমন আপনার আমাদের অনেক সময় আছে আমাদের কোলনগুলো অনেক সময় প্যাচ খেয়ে যায়, প্যাচ খেয়ে অবস্ট্রাকশন সৃষ্টি হয়। অবস্ট্রাকশন সৃষ্টি হলে সেটা সেক্ষেত্রে আপনার অপারেশন করে ওইটাকে আপনার যথাস্থানে প্লেসমেন্ট করে দিতে হবে, প্যাচ আনার জিনিসটা খুলে দিতে হবে, খুলে দেওয়ার পরে এই সার্জারি করতে হবে, সার্জারি করে এই চিকিৎসাটা করতে হবে। যেমন রেক্টামে যদি কোনো ধরনের অ্যাবনর্মাল কোনো কিছু থাকে, ধরেন ক্যান্সার সার্ভিস বলেন অথবা অন্য কোনো কিছু থাকে, সেক্ষেত্রে সার্জারি করে ওই অংশটুকু রিমুভ করে ফেলে দিতে হবে। ঠিক আছে। 5 নম্বর হলো ডেন্টাল সার্জারি। ডেন্টাল সার্জারি, ডেন্টাল সার্জারি হলো দাঁতের চিকিৎসা বোঝায়। দাঁতের চিকিৎসা যে সার্জারিটা ব্যবহার করা হয়, সার্জারিটা করা হয়, সেই অংশটাকে আমরা ডেন্টাল সার্জারি বলি, ডেন্টাল সার্জারি। এরপরে জেনারেল সার্জারি। জেনারেল সার্জারি বলতে কি? 5 নম্বর হলো জেনারেল সার্জারি। জেনারেল সার্জারি, জেনারেল সার্জারি হলো কি? যেমন আপনি অ্যাবডোমেনের বিভিন্ন অংশের অপারেশন, যেমন অঙ্গসঙ্গী, ইসোফেগাস, স্টোমাক, তারপরে ইন্টেস্টাইন, তারপর লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার থেকে শুরু করে অন্যান্য অ্যাবডোমেনের যে অংশগুলো আছে ওই অংশগুলোর অপারেশনকে আমরা জেনারেল, বিভিন্ন অংশের যে সার্জারিগুলো আছে ওই অংশগুলোকে আমরা জেনারেল সার্জারি করি। এরপরে গাইনোকোলজিক্যাল সার্জারি। 6 নম্বরে আছে গাইনোকোলজিক্যাল সার্জারি। গাইনোকোলজিক্যাল সার্জারি, গাইনোকোলজিক্যাল সার্জারি মহিলাদের যেমন ধরুন সম্পর্কিত অথবা ইউটেরাস, ওভারি, তারপরে আপনার ভ্যাজাইনাল যে কোনো অ্যাবনর্মালিটিস থাকলে সেক্ষেত্রে আমরা ওই অপারেশন যে সার্জারিটা করা হয় সেক্ষেত্রে সেগুলোকে আমরা গাইনোকোলজিক্যাল সার্জারি বলি। ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি। 7 নম্বরে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি। ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি কি? আমাদের মুখমণ্ডল যে অংশটা ম্যাক্সিলা, যে আমরা যে অংশটাকে ম্যাক্সিলা বলি, ফেসের অংশটাকে, এই পুরো অংশটাকে আমরা ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বলি। যেমন আমরা ধরুন হার্টের মুখমণ্ডলে যে কোনো ধরনের অ্যাবনর্মালিটিস থাকলো, যে কোনো ধরনের ট্রমাটিক ইঞ্জুরি বলা, যে কোনো ধরনের অপারেশনটাকে আমরা ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বলি। নিউরো সার্জারি। এটা নিউরো সার্জারি মানে কি? নিউরো সার্জারি। নিউরো সার্জারি হলো নার্ভের সার্জারি, যেটা আপনার স্নায়ুর চিকিৎসা, যেটা স্নায়ু কোনো জায়গায় কোনো স্নায়ু অবস্ট্রাকশন হলে অথবা কোনো জায়গায় কোনো স্নায়ু থেকে কাটা পড়ে অথবা অন্য কোনো নার্ভের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে যে অপারেশনটা করা হয়, সার্জারিটা করা হয়, সেটাকে আমরা নিউরো সার্জারি বলে অভিহিত করি। অবস্টেটিক্যাল সার্জারি। 9 নম্বর হলো অবস্টেটিক্যাল সার্জারি হলো কি? আপনার অবস্টেটিক্যাল সার্জারি হলো আপনার মাতৃ, যেমন আপনার প্রসবের সময় অথবা প্রসবোত্তর যে সার্জারিগুলো করা হয়, প্রসবোত্তর যে সার্জারিগুলো করা হয় সন্তান জন্মদানের সময়, ওই ধরনের অপারেশনগুলো থেকে আমরা অবস্টেটিক্যাল সার্জারি বলি। অনকোলজিক্যাল সার্জারি। অনকোলজিক্যাল সার্জারি কি জিনিস? অনকোলজিক্যাল সার্জারি। অনকোলজিক্যাল সার্জারি হলো ক্যান্সার, যে কোনো সাবস্টেন্স জাতীয় কোনো কিছুর অপারেশন, যেমন ক্যান্সার জাতীয় যে কোনো জিনিস ধরা পড়লে যখন আমরা যে সার্জারিটা করি সাধারণত ওই অংশটাকে অনকোলজিক্যাল সার্জারি বলা হয়। অর্থোপেডিক সার্জারি। একটা কি? অনকোলজিক্যাল সার্জারি করে হলো অর্থোপেডিক সার্জারি। অর্থোপেডিক সার্জারি। হাড় সম্পর্কে যে সার্জারিগুলো করা হয়, বোনের যে ধরনের অপারেশনগুলো করা হয়, যেমন আপনার ধরেন হিপ বোন বলেন অথবা ধরেন ফিমিয়ার বলেন, টিবিয়া বলেন, টিবুলা বলেন অথবা হিউমেরাস, চামড়া, যে কোনো ধরনের বোন সম্পর্কিত হাড় সম্পর্কিত যে অপারেশনটা করা হয় তাকে আমরা অর্থোপেডিক সার্জারি বলি। অটোলেরিঙ্গোলজি। অটোলেরিঙ্গোলজি সার্জারি। অটোলেরিঙ্গোলজি সার্জারি হলো সাধারণত নাক কান গলা সম্পর্কিত যে সার্জারিগুলো হয়, ওটাকে আমরা অটোলেরিঙ্গোলজি সার্জারি বলি। পেডিয়াট্রিক সার্জারি। একটা হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি। সাধারণত শিশু
শিশু সম্পর্কিত যে সার্জারিগুলো করা হয়, শিশুদের যে সার্জারিগুলো করা হয় সেটাকে আমরা পেডিয়াট্রিক সার্জারি বলি। প্লাস্টিক সার্জারি, একটা কি প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক সার্জারি যেটাকে আমরা কসমেটিক সার্জারি বলি। প্লাস্টিক সার্জারি অথবা কসমেটিক সার্জারি বলি। আমরা সাধারণত ত্বক সম্পর্কে দিয়ে যে এগুলা যে ত্বক দেহের বাহ্যিক যে ত্রুটি, যেমন আপনার শরীরের মধ্যে কোথাও দিয়ে আপনার একটা আসিড থাকে অথবা ধরেন যেখানে একটা কালো অংশ থাকলো অথবা ধরেন আপনার বাহ্যিক কোনো একটা অ্যাবনর্মালিটিস থাকলো, দেখতে অসুন্দর লাগে, অথবা ধরেন যেখানে একটা আপনার হয়তো আগুন পুড়ে গেছে, আগুন পুড়ে যাওয়ার পরে স্কিনটা অনেকটা জলসে গেছে, এই ধরনের অপারেশনগুলো যখন আপনার যে কসমেটিক যে সার্জারিগুলো করা হয় ওটাকে আমরা প্লাস্টিক অথবা কসমেটিক সার্জারি বলি। একটা আছে ট্রমা সার্জারি, ট্রমাটিক সার্জারি। ট্রমা বলতে কি আঘাতজনিত, যে কোনো আঘাতজনিত সার্জারি, আঘাতজনিত সমস্যাজনিত সার্জারি করে আমরা সেটাকে ট্রমাটিক সার্জারি বলি। ট্রমাটিক সার্জারি বলি। এরপরে আছে থোরাসিক সার্জারি, হার্ট পেজ। থোরাসিক সার্জারিতে কি আমরা থোরাক্সের অংশ, থোরাক্স আমাদের শরীরের দুটি অংশ, একটা অংশ থোরাক্স এবং নিচের অংশটা অ্যাবডোমেন। এই থোরাক্সের যে উপরে যে থোরাক্সের অংশটাকে যে সার্জারি করা হয়, হার্ট পেজে যে অন্যান্য অংশের অপারেশন যে সার্জারি করা হয় সেটা হলো থোরাসিক সার্জারি। থোরাসিক সার্জারি বলি। ইউরোলজি সার্জারি, আমরা সাধারণত ইউরোলজি সার্জারিটা কি? ইউরোলজি হলো মূত্র সম্বন্ধীয়, মূত্র, ইউরোলজি সার্জারি। ইউরোলজি সার্জারি হলো মূত্র সম্বন্ধীয়, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং কি ইউরিনারি ব্লাডার এবং কি ইউরেথ্রা সম্পর্কিত মূত্র সম্পর্কিত যে এগুলো অপারেশনগুলো হয় সেটাকে আমরা ইউরোলজি অপারেশন বলি। ভাস্কুলার, একটা অংশ হলো ভাস্কুলার সার্জারি। ইউরোলজি সার্জারি মানে একটা ভাস্কুলার সার্জারি, ভাস্কুলার সার্জারি। ভাস্কুলার সার্জারিটা কি? আমরা রক্ত নালী সম্পর্কিত যে সার্জারিগুলো করা হয়, যেমন আপনি কোনো একটা ইনজুরিয়াস ইফেক্টের কারণে, যেমন ট্রমাটিক ইনজুরি বলেন, যেগুলো অসুবিধার কারণে যদি আপনার যেমন আপনার ব্লাড ভেসেল রক্তের নালীগুলো কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত অংশকে সার্জারি করে রিপেয়ার করার নাম হলো ভাস্কুলার সার্জারি। তাহলে রক্ত নালী সম্পর্কিত যে অপারেশনটা সেটাকে আমরা ভাস্কুলার সার্জারি বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী লেসন আজকে স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্তকরণ। স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্তকরণটা কি? আমাদের চিকিৎসা সার্জারি, আপনারা জানেন যে কোনো শল্যবিদ্যা যখন সার্জিক্যাল অপারেশন করতে যাবেন তখন আমাদের প্রথম দায়িত্ব হবে আমাদের যে কোনো যে যন্ত্রপাতিগুলো আছে ওই যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্তকরণ করে নেওয়া। জীবাণুমুক্তকরণটা কি? জীবাণুমুক্তকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতিগুলোকে জীবাণু অথবা স্পোর সহ ধ্বংস করা হয় অথবা দূরীভূত করা হয়। স্টেরিলাইজেশনের গুরুত্বটা কি? স্টেরিলাইজেশনের ইম্পর্টেন্স অফ স্টেরিলাইজেশন। ইম্পর্টেন্স হলো কি? প্রথমে আপনার রোগীর সম্পর্কিত কি? রোগীর সংক্রমণ প্রতিরোধ। এক নম্বরে স্টেরিলাইজেশন এক নম্বর গুরুত্বটা কি? রোগী সম্পর্কিত, রোগীর সংক্রমণ প্রতিরোধ। আপনার রোগীর সংক্রমণ প্রতিরোধে স্টেরিলাইজেশনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। রোগীর সংক্রমণ। এরপরে আছে কি? আপনার ডাক্তার বা চিকিৎসক, ডাক্তার বা হাসপাতাল সম্পর্কিত, ডাক্তার বা মেডিকেল স্টাফ সম্পর্কিত যে সংক্রমণ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় যে আপনার জীবাণুমুক্তকরণটা। 3 নম্বরে কি? আপনার হসপিটাল নোসোকোমিয়াল ইনফেকশন, যেটা আমরা বলি নোসোকোমিয়াল ইনফেকশন বা হাসপাতাল সংক্রমণ। হাসপাতালে যেসব সংক্রমণ ব্যবহার করা হয় এসব জিনিস থেকে রোগীর সাধারণত অনেক সময় সংক্রমিত হওয়ার চান্স থাকে। হাসপাতাল সংক্রমণ প্রতিরোধের জন্য আপনার স্টেরিলাইজেশন জীবাণুমুক্তকরণের গুরুত্ব বেশি। এর সাথে সাধারণ মানুষের সংক্রমণ, সাধারণ মানুষ যেমন আপনারা অনেকে আছে হাসপাতালে সাধারণ রোগীদের সাথে আসা যাওয়া করেন, তাদের সংক্রমণ প্রতিরোধে এবং সাধারণ মানুষের সংক্রমণ প্রতিরোধে জীবাণুমুক্তকরণের গুরুত্ব আছে। সাধারণ মানুষের সংক্রমণ প্রতিরোধে স্টেরিলাইজেশনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। স্টেরিলাইজেশন আমরা ইম্পর্টেন্স দেখলাম। এরপরে স্টেরিলাইজেশনটা পদ্ধতিগুলো কি? স্টেরিলাইজেশনের পদ্ধতি কি? এক নম্বর স্টেরিলাইজেশন পদ্ধতি হলো
স্টেরিলাইজেশন পদ্ধতি এক নম্বর পদ্ধতি হলো ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন বা সাকল, ফিল্ট্রেশন বা সাকল পদ্ধতি। স্টেরিলাইজেশনের এক নম্বর পদ্ধতি হলো ফিল্ট্রেশন বা সাকল। দুই নম্বর হলো কেমিক্যাল বা রাসায়নিক, কেমিক্যাল বা রাসায়নিকের মাধ্যমে আমরা স্টেরিলাইজেশন করতে পারি। কেমিক্যাল বা রাসায়নিক, রাসায়নিকের মাধ্যমে, ঠিক আছে। আর একটা হলো তাপের মাধ্যমে, তাপ, ফিজিক্যাল বা ভৌত। কেমিক্যাল বা রাসায়নিকের পরে আমরা কি ফিজিক্যাল বা ভৌত পদ্ধতি, ফিজিক্যাল পদ্ধতি বা ভৌত পদ্ধতির মাধ্যমে জীবাণু মুক্তকরণ করতে পারবে। ফিজিক্যাল বা ভৌত পদ্ধতির মধ্যে আছে এক নম্বর হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ। ফিজিক্যাল বা ভৌত পদ্ধতির মধ্যে এক নম্বর হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ, রেডিয়েশন বা বিকিরণ। দুই নম্বর আছে তাপ পদ্ধতি, তাপ, তাপ পদ্ধতি। তাপ পদ্ধতির মধ্যে আছে এক নম্বর নিম্ন তাপ পদ্ধতি আর একটা উচ্চ তাপ পদ্ধতি। নিম্ন তাপ পদ্ধতি একটা আর একটা উচ্চ তাপ পদ্ধতি। উচ্চ তাপ পদ্ধতির মধ্যে আছে যেমন শুষ্ক তাপ পদ্ধতি, একটা শুষ্ক ড্রাই হিট যেটা আমরা বলি শুষ্ক তাপ পদ্ধতি, আর একটা আর্দ্র তাপ পদ্ধতি। আর্দ্র তাপ পদ্ধতির মধ্যে আছে যেমন আপনার ফুটানো, যেমন পানিকে ফুটিয়ে আপনার জীবাণু, পানিকে যন্ত্রপাতি সব ফুটিয়ে জীবাণুমুক্ত যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা যায়। আরেকটা আছে পাস্তুরাইজেশন, যেটা আমরা পাস্তুরাইজেশন পদ্ধতিতে। আরেকটা আছে বাষ্পায়ন পদ্ধতি। বাষ্পায়ন পদ্ধতিটা কি? বাষ্পায়ন পদ্ধতি একটা আছে চাপযুক্ত পদ্ধতি আর একটা চাপবিহীন পদ্ধতি। চাপযুক্ত পদ্ধতি যেমন আপনার চাপযুক্ত পদ্ধতি যেমন আমরা সাধারণত যেমন আপনার যেমন আমরা যখন চাপযুক্ত পদ্ধতি যেটা আমরা কি আপনার সাধারণত চাপযুক্ত পদ্ধতি যেমন আমরা স্টেরিলাইজার, কিছু চাপ পদ্ধতি যেমন চাপ এবং তাপ একসাথে, যেমন একটা নির্দিষ্ট পরিমাণ তাপে এবং নির্দিষ্ট পরিমাণ চাপে ওই যন্ত্রপাতি ওই জীবাণুমুক্ত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে সার্জারি ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।